হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর ভালো আছি বলেই আপনাদের সামনে নতুন নতুন কিছু নিয়ে আসতে পারছি এবং আপনাদের জানার জন্য নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে পারছি। তো আজ কিন্তু আপনাদের সঙ্গে আমি শুধু গল্পই করব, আর গল্পের মাঝে গল্পের ছলে আপনাদের সঙ্গে আমি দেখাবো যে এআইয়ের বেসিক কিছু ধারণা। আর এআইয়ের বেসিক কিছু ধারণা যদি আপনারা না রাখেন, তাহলে আপনারা কিভাবে একটি ডিজাইনকে সম্পন্ন করবেন? এআই দিয়ে মূলত আমরা প্রফেশনালি ডিজাইন তৈরি করি এবং বিভিন্ন ধরনের ডিজাইনে গ্রাফিক্স দিয়ে আমরা সেই ডিজাইনটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো চলুন, যারা বিগিনার আছেন তাদেরকে বলবো, অ্যাডভান্স লেভেলে যারা আছেন তারা তো আছেনই, কিন্তু আমার ভিডিওগুলো মূলত বিগিনারদেরকে নিয়েই। তো বিগিনার যারা আছেন তারা আসুন আমার সঙ্গে এবং আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি, এতে আপনারই উপকার হবে। তো ফার্স্টে আমি আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর 2020 ভার্সন যেটি আছে সেটি ওপেন করছি এবং আমরা ইলাস্ট্রেটরের আপডেট ভার্সনে কাজ করার চেষ্টা করব, কারণ দিন যত যাচ্ছে ততই নতুন নতুনভাবে নতুন নতুন কাজ অ্যাড হচ্ছে এবং আমরা তত আপডেট হতে পারছি। তো ফার্স্টে আমাদের যখন পেজটি আসলো তখন আমাদেরকে ক্রিয়েট নিউ ক্রিয়েট করে একটি পেজ নিতে হবে অবশ্যই, এবং এখানে আমাদেরকে জানতে হবে যে পেপারে কিছু মাপ আছে এবং এই মাপগুলো হলো A4 বলি, আমরা লিগ্যাল বলি, লেটার বলি, এছাড়াও আরও অনেক সাইজ আছে। তো আমরা কাজ করতে করতে এগুলো সম্পর্কে জানবো। তো মূলত আমরা ফার্স্টে A4ই আমরা রাখছি, A4 রেখে আমরা ক্রিয়েট করে দেব। যদি আমরা এখানে এইভাবে না পাই, আমরা প্রথম যখন আমাদের সফটওয়্যারটি ইনস্টল করব সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই কিভাবে পেজ ক্রিয়েট করব এটি জানতে পারি না, এটি বুঝতে পারি না আপডেট ভার্সনগুলোতে। সেক্ষেত্রে অত টেনশনের কোনো কারণ নেই। এখানে উপরে দেখবেন রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্টে আপনারা ক্লিক করবেন এবং প্রিন্টে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো পেজের সাইজ এবং ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখানে সকল সাইজ দেওয়া আছে। তো আমরা ফার্স্টে A4 ক্লিক করে আমরা অবশ্যই এটিকে পোর্ট্রেট মোডে রাখবো এবং ক্রিয়েট করে দেব। আমরা যখন ক্রিয়েট করব, এরপরে আমাদের একটি ডেস্কটপের স্ক্রিনে একটি A4 পেজ চলে আসবে। তো মূলত আমরা ডিজাইন করব এই শীটটিতেই। এছাড়াও কিন্তু আমরা এই দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি, আমরা এখানে সাইজ দিয়ে দিয়েছি জন্য আমাদের সামনে একটি A4 সাইজ এসেছে। আসলে এটাকে আমরা বলি আর্টবোর্ড, আমরা এটাকে বলি আর্টবোর্ড, এবং এই আর্টবোর্ডের মধ্যে আমাদের কাজ করতে হবে। এছাড়াও আমরা অবশ্যই এই বাইরে কাজ করতে পারবো, সব জায়গাতেই কাজ করতে পারবো। যে আর্টবোর্ডের মধ্যেই করতে হবে কথা নেই, আমরা সকল জায়গাতেই করতে পারবো, কাজ করতে পারবো। তো আমি যেহেতু A4 ক্রিয়েট করেছি, সেক্ষেত্রে আমি A4 পেজটি আমার সামনে আর্টবোর্ড হিসেবে এসেছে। এখন এখানে আমাদের বাম পাশে কিছু টুলস আছে, এই টুলসগুলো ব্যবহার করেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে এবং অবশ্যই আমাদেরকে এই টুলসগুলোর ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানতে হবে, কারণ এই টুলসগুলো দিয়েই তো আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা সেই ক্ষেত্রে টুলসগুলোর ইউজ যদি না জানতে পারি, আমরা কোনোভাবে কাজ করতে পারবো না। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে একটি টুলস আছে, সিলেকশন টুলস। এই সিলেকশন টুলসটি কি? এই সিলেকশন টুলসটি হচ্ছে, আমরা যদি আমাদের ডেস্কটপে আমাদের স্ক্রিনে যদি কোনো কাজ করি, সেই ক্ষেত্রে আমরা এই সিলেকশন টুলটি দিয়ে আমরা সেটিকে নাড়াচাড়া সব কিছু করতে পারবো এই মুভ টুল দিয়ে, সিলেকশন টুল দিয়ে। আসলে এখানে অনেকে কিন্তু আমরা এই নাম মুখস্থ করতে চাই। আসলে এই মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর, আসলে মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর। আমরা যদি মুখস্থ করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু
এই নামগুলোকে মুখস্থ করতে হবে, কিন্তু আমরা এই নামকে মুখস্থ না রেখে আমরা যদি চিন্তা করি যে আসলে এটা কি, এটা হচ্ছে সিলেকশন টুল। হ্যাঁ, সিলেকশন টুল, তো সিলেকশন টুলটি দিয়ে আসলে কি কাজ করতে হয় এটাকে আমাদেরকে বুঝতে হবে। আর এখানে আপনার কোনো ফ্যাক্ট নয় যে আপনাকে টুলসের নাম জানতেই হবে। এই ক্ষেত্রে আপনি টুলসের আইকনটিকে আপনার নলেজে সেভ করে নিন, তাহলে আপনাদের কাজটি সহজ হবে। এরপরে দেখুন এখানে আছে ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুলটি হচ্ছে আমরা ডাইরেক্ট একটি সিলেকশন করতে পারবো। দেখুন এই আমার সামনে একটি বক্স নেওয়া আছে, এই বক্সটি যদি আমি আমার সিলেকশন টুল দিয়ে নাড়াচাড়া করি সেই ক্ষেত্রে আমার এই সিলেকশন টুলটি ক্লিক করলে পুরোটা নড়ছে। কিন্তু এখানে দেখুন ডাইরেক্ট সিলেকশন টুল এটা দিয়ে কি ইন্ডিকেট করছে, দেখুন এই ডাইরেক্ট সিলেকশন টুলটি দিয়ে আমি এটা ধরে পুরোটাও নাড়তে পারছি, এবং নড়াচড়া করার জন্য আমি যদি চাই এই কোণাটাকে নড়াবো সেক্ষেত্রে আমি এই কোণাতে একটা ক্লিক করে নিচ্ছি, ক্লিক করে আমি এই কোণাটাকে দেখুন নাড়াতে পারছি। আবার আমি কন্ট্রোল জেড দিয়ে নেব অবশ্যই আন্ডুর জন্য। এটা আপনারা অবশ্যই বেসিক নলেজ আপনাদের সবার আছে যে আন্ডু রিডু কিভাবে করতে হয়, কন্ট্রোল ইউ দিলে অবশ্যই আন্ডু হয়। এরপরে আমরা সিলেকশন টুল দিয়ে আমরা বিভিন্ন কোণায় যেখানে আমরা মনে করেন কাজ করতে চাই যে নাড়াচাড়া করব এবং এক পাশ থেকে আরেক পাশে নিব, আমরা এই পাশটা ঠিক রাখবো, এই বাম পাশে ধরে আমরা একটি বক্স টাইপের শেপ দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই সিলেকশন টুলটি দিয়ে সিলেক্ট করতে পারি। এখন একটা বিষয় হচ্ছে এই সিলেকশন টুল দিয়ে কিন্তু আমরা প্রচুর কাজ করতে পারি। এই কাজগুলো নিয়ে আমরা যখন সিলেকশন টুলটি নিয়ে আমরা যখন কাজগুলো করব, এই কাজগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই সিলেকশন টুলটির ব্যবহার আমরা কত প্রকারে করতে পারি। আসলে ডিজাইনের কোনো শেষ নেই। আমরা যখন সিলেকশন টুলের ব্যবহারটি করবো, এই সিলেকশন টুল দিয়ে আমরা প্রচুর কাজ করতে পারবো। এক সিলেকশন টুল দিয়ে আমরা অনেক প্রকারের কাজ করতে পারবো। এগুলো আপনি যখন কাজ করতে থাকবেন তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে সিলেকশন টুলটি দিয়ে আরও কি কি কাজ করা সম্ভব। এরপরে আমরা আসি, আমাদের এখানে আছে ম্যাজিক ওয়ান্ড টুল, এবং এই ম্যাজিক টুল দিয়ে আমরা কি করতে চাই, ম্যাজিক টুলটি আমরা একটি শেপের ভিতরে যখন কালার সিলেক্ট করতে চাই কালার সিলেক্ট করতে পারবো, এবং এছাড়াও আমরা ম্যাজিক টুল দিয়ে আমরা আমাদের ডিজাইনের শেপটিকে সুন্দরভাবে সাজাতে পারবো। এরপরে আছে এখানে লেসো টুল। লেসো টুলটির কাজ মূলত আমরা এই দেখুন একটি জাস্ট একটা শেপ নিয়েছি, নিয়ে যদি আমি এটাকে রাখতে না চাই সেক্ষেত্রে আমাদেরকে এই কর্নারে একটি লেসো টুল দিয়ে প্যাচ দিয়ে এটা যদি আমি ডিলেট দিলে এটি ডিলেট হয়ে যাচ্ছে। আসলে আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে যে এই লেসো টুলটির প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা কাজটি করিয়ে দেখাতে পারবো। এখন হয়তো বা আপনাদের মাথার মধ্যে যাচ্ছে না, কিন্তু কাজ করতে করতে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন টুলটির কি। আমি কিন্তু এখন বেসিক ধারণা দিয়ে যাচ্ছি আপনাদেরকে। এরপরে আসুন পেন টুল। আসলে পেন টুলটির কাজ কি? পেন টুলটির কাজই হচ্ছে বৃহৎ আকারের, এবং এই পেন টুলটি দিয়েই আমাদের সকল প্রকারের কাজ করতে হবে। কোনো কিছু শেপ তৈরি করতে হবে, কোনো ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে প্যাচ তৈরি করতে গেলে শেপ লাগবে। আমাদের শেপের বদলে আমরা যদি কোনো একটি ধরুন সাপোজ একটি গাছ আঁকাতে চাই সেই ক্ষেত্রে আমাদের এটি লাগবে। আমরা যত প্রকারের কাজ করতে চাই না কেন আমাদেরকে পেন টুলটির মাধ্যমে আমাদেরকে কাজ করতে হবে, এবং আমরা সকল প্রকারের ডিজাইনের ক্ষেত্রে আমরা পেন টুলটি ইউজ করতে পারবো। এবং পেন টুলটি দিয়ে আমরা কিভাবে ডিজাইন করব, কিভাবে আমরা ছবি আঁকাবো, এবং কিভাবে আমরা সেই ছবিটিকে রূপ দিব একটি সুন্দর ডিজাইনে, এই সকল কিছুই আমরা দেখাবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে। এরপরে আসুন পরবর্তী যে টুলসটি আছে কার্ভচার টুলস। আর ক্যাপচার টুলসটা দিয়ে আমরা কিন্তু
যে কাজটা করতে চাই সেটা হচ্ছে ধরুন এখানে আমাদের একটি ক্যাপ তৈরি করেছি আমরা, এবং এই ক্যাপটিতে আমরা কার্ভ করতে চাচ্ছি। ক্যাপটি যখন আমরা কার্ভ করব, এই ক্ষেত্রে আমরা এই কার্ভটিকে নিয়ে এই কার্ভ টুলটি নিয়ে এবং আমরা এইটাকে একটি সুন্দর একটি শেপে রূপ দিতে পারবো। এবং এই শেপটির জন্য আমাদেরকে কার্ভের প্রচুর কাজ আছে, এবং এই কার্ভের মাধ্যমে আমরা ধরুন সাপোজ আমার এই যে একটি ক্যাপের শেপ আছে এখানে, এবং এই ক্যাপের শেপটিতে আমি চাচ্ছি যে এই কোণাতে আমি এটাকে বেশি চলে এসেছে, আমি এটিকে উপরের দিকে দিতে চাই। তো সেই ক্ষেত্রে আমাকে এই কার্ভ টুলটির ইউজ করতে হবে, এবং অবশ্যই কার্ভ টুলটি নিয়ে আমাকে এখানে পয়েন্টার সিলেক্ট করে নিতে হবে। যখন আমি পয়েন্টারের উপর ধরছি, সেই ক্ষেত্রে আমাকে এই কার্ভটি আমাকে শুধু এই পয়েন্টার থেকে নাড়াতে দিবে। দেখুন আমি এই চাইলে এই জায়গা থেকে আমি আরেকটু নিচু করতে চাই বা আরেকটু ঢেউ দিতে চাই, আমি কার্ভের মাধ্যমে দিতে পারছি। এটি মূলত কার্ভের কাজ, কিন্তু কার্ভের কাজ অনেক বিশদ। এই কাজগুলো আমরা যখন করব, বড় বড় প্রজেক্ট করব, বড় বড় লোগো তৈরি করব, বড় প্রজেক্টের সাথে কাজ করব, সেই ক্ষেত্রে আমরা এই কার্ভ টুলটি ইউজ করব। এরপরে আসেন আরেকটি যে বড় টুলস যেটি আমাদের প্রয়োজন, অল টাইম প্রয়োজন, এবং সব সময় এটি আমাদের মাঝে আমাদের কাজ করতে হবে এটিকে নিয়ে। তো সেটি হচ্ছে টাইপ টুল। এই দেখুন টাইপ টুলটি আসলে আমাদের প্রতি পদক্ষেপে টাইপ টুলের প্রয়োজন। আর এই টাইপ টুলটি দিয়ে আমরা কোনো কিছু লিখতে চাইলে টাইপ টুলটি দিয়ে আমরা লিখতে পারবো। এবং এই টাইপ টুলটি দিয়ে আমি আমার আর্টবোর্ডে আমি একটি ক্লিক করলাম, দেখুন আমার একটি অটোমেটিক একটা ফন্ট আসছে, কিন্তু আসলে দেখুন ফন্টটি ছোট। তো এই ক্ষেত্রে আমি এটিকে ধরতে পারছি না, কিন্তু ধরতে পারছি না। আমি এই ক্ষেত্রে দেখুন এই যে সিলেকশন টুলটি ইউজ করতেছি। সিলেকশন টুল ক্লিক করে আমি এখানে জাস্ট মাউস দিয়ে আমি বড় করে নিলাম। তো এই ক্ষেত্রে কি আমার এখানে আপনাকে সিলেকশন টুলটির যে কাজটি বললাম, সিলেকশন টুলটির প্রয়োজন হলো। এখন আবার টাইপ টুলটি ক্লিক করে আমরা টাইপ টুল নিয়ে আমরা এটিকে ডার্ক করে দিব। ডার্ক করে দিয়ে আমরা এখানে আমাদের মনের মতো যা খুশি তাই লিখতে পারবো। টাইপ টুলটি আমরা এটি শুধুমাত্র নর্মাল লেখার ক্ষেত্রে আমরা এই টাইপ টুলটি ইউজ করব। এছাড়াও টাইপের মধ্যে আরও আছে এরিয়া টাইপ। আসলে এরিয়া টাইপটি কি? এরিয়া টাইপটি হচ্ছে আপনি একটি এরিয়ার মধ্যে যদি কোনো কিছু টাইপ করতে চান, এই ক্ষেত্রে আমাদের দেখা যায় যে পেপারের ডিজাইন, প্যাডের ডিজাইন, বিভিন্ন বক্সের মধ্যে বা শেপের মধ্যে ডিজাইন করতে গেলে আমাদের এই এরিয়া টুলটি ইউজ করতে হয়। সাপোজ ধরুন আমি একটি বক্স নিলাম, বক্স নিয়ে সেখানে আমি কিছু লিখতে চাচ্ছি, এবং এই ক্ষেত্রে আমরা এই বক্সের উপরে এই যে টাইপ এরিয়া টুলটি আছে, এরিয়া টুলটি ক্লিক করে আমি যদি এই বক্সের উপর দেখুন ক্লিক করলাম, জাস্ট আমার একটি পেস্ট এখানে ক্লিক করার সাথে ওরা দেখিয়ে দিচ্ছে যে আসলে কিভাবে লেখাগুলো হবে। এটি মূলত আমাদের এই এরিয়া টাইপের কাজ, যেটা আমাদের এই এরিয়ার ভিতরে আমরা এই কাজটি করতে পারবো আমাদের মনের মতো শেপ নিয়ে। সাপোজ এখানে আমি আপনাদেরকে একটু দেখাই যে পেন টুল, আমি একটি পেন টুল নিয়ে একটি ত্রিভুজ আকৃতি দিলাম। সাপোজ এরকম একটি ত্রিভুজ আকৃতি দিলাম। এই ক্ষেত্রে আমি এর ভিতরে লিখতে চাই, এবং আমি এই ভেতরে লেখার জন্য আমি এরিয়া টুল দিলাম, দিয়ে আমি এর ভিতরে যখনই ক্লিক করলাম দেখুন শেপটি পুরোটা ধরে এরিয়ার ভিতরে আমাকে নিয়ে গেছে। সাপোজ আমি যদি মনে করেন একটি মাছ আঁকাই, দেখুন আমি পেন টুল দিয়ে মাছ আঁকাচ্ছি। আসলে আমি যদিও আঁকাআঁকি নিয়ে এতটা এক্সপার্ট নই, তারপর আমি আপনাদেরকে বোঝানোর জন্য যতটুকু পারছি দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে দেখুন আমার একটি এরিয়া তৈরি হয়েছে একটি মাছের শেপে। সেক্ষেত্রে আমি এই যে টাইপ এরিয়া টুল নিয়ে আমি যদি এটি ক্লিক করি, আসলে এখানে আমার স্ট্রোক কালার দিতে হবে। আমি এরিয়া টুল নিয়ে যখনই আমি মাছের ভিতর ক্লিক করব, দেখুন আমার লেখার শেপটি আমার মাছ আকার হয়ে গেছে। এটি আসলে ডিজাইনের ক্ষেত্রে আমরা গেঞ্জি, বিভিন্ন ধরনের টি শার্ট,
বিভিন্ন ব্র্যান্ডের টি শার্টের ক্ষেত্রে, এছাড়া আমরা বিভিন্ন ধরনের ব্র্যান্ড প্রমোটের ক্ষেত্রে, আমাদের ম্যাগাজিনের ক্ষেত্রে এই ধরনের শেপ প্রয়োজন হয় এবং আমরা সেক্ষেত্রে এরিয়া টুল দিয়ে ডিজাইনগুলো সম্পন্ন করি। এরপরে আমরা এরিয়া টুলের পরে টাইপ অন পাথ টুল, এটি কিন্তু আরও মজার একটি বিষয়, যেটি হচ্ছে আমরা পাথ টুল, দেখুন আমি একটি লেখার শেপ দিতে চাই, যেমন মনে করুন আমি ঢেউ দিয়ে আমি লিখতে চাই, হ্যাঁ এটাকে আরও ঢেউ দিয়ে আমি লিখতে চাচ্ছি। এখন আমি স্ট্রোক দিয়ে নিলাম এবং পাথ টুলে আমি এটার উপরে ক্লিক করলাম। দেখুন লেখাটি আমার কিন্তু এই স্ট্রোকের উপর দিয়ে চলে গিয়েছে একেবারে শেষ সীমানা পর্যন্ত। আমি কিন্তু এখানে এটা আমাদেরকে অ্যাপসেই দেখিয়ে দিচ্ছে যে কীভাবে যাবে। তো এখানে আমি সাপোজ আমি হচ্ছে আমাদের মতো করে যা আমাদের কিছু প্রয়োজন আমরা সেটা আমাদের মতো করে লিখছি। দেখুন লেখাটি আমাদের সরাসরি এই এরিয়া পাথ টুল দিয়ে, এই টাইপ অন এ পাথ টুল দিয়েই আমাদের লেখাটি সম্পন্ন হচ্ছে। তো আসলে আমাদের এই টাইপ টুলের বর্ণনা দিয়েও শেষ করা যাবে না, এছাড়াও আমি আপনাদেরকে আরও যে সকল পাথ টুল আছে, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, আসলে প্রচুর পরিমাণে টাইপ টুল আছে। আমরা যদি চাই যে ভার্টিক্যালি লিখবো, সেই ক্ষেত্রে আমরা একটি লম্বা শেপ নিয়ে সেই বরাবর আমরা, যেমন আমি লিখছি রাজীব গ্রাফিক্স, দেখুন জাস্ট রাজীব লিখলাম, এই লেখাটি কিন্তু আমার এরিয়া দিয়ে ভার্টিক্যালি টাইপ হয়েছে, একটার পর একটা সুন্দরভাবে টাইপ হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এই যে টাইপ টুলটি ইউজ করেছি সেটির নাম হচ্ছে ভার্টিক্যালি টাইপ টুল। এবার যদি আমরা চাই ভার্টিক্যালি এরিয়া টাইপ টুলটা কি, আসলে ভার্টিক্যালি এরিয়া টাইপ টুলটা হচ্ছে আমাদের এই এরিয়ার মধ্যে ভার্টিক্যালিভাবে আমরা 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 লিখে যাব এরিয়া টাইপ টুলটা, এবং এখানে সকল ধরনের আমরা যে পাথ করে করে যে সকল লেখাগুলোতে যাব, আমাদেরকে এক্ষেত্রে অবশ্যই আমাদের পেন টুলটি ইউজ করতে হবে এবং পেন টুল ইউজ করে আমরা আমাদের প্রয়োজন মতো শেপ নিয়ে আমরা আমাদের কাজটি করতে পারবো। তো বন্ধুরা, আসলে একদিনে আমাদের মাথাতে এত কিছু নেওয়ার প্রয়োজন নেই। আপনাদেরকে আমি যে সকল বিষয় জানালাম এবং দেখালাম, এই যে ছোট ছোট বিষয়গুলো আপনারা আজকের মতো এই যে টুলসগুলো নিয়ে আলোচনা করলাম, আপনারা অবশ্যই এগুলো ট্রাই করবেন এবং একটি জিনিস মনে রাখবেন, আপনি খালি ভিডিও দেখে গেলেন তাতেই কিন্তু হবে না, আপনাকে অবশ্যই প্র্যাকটিক্যালি বিষয়টিকে ইউজ করতে হবে, আপনাদেরকে বুঝতে হবে এবং নিজের মতো করে যা খুশি তাই করে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। আপনারা নিজেদের মতো করে চেষ্টা করবেন, যেটা পারবেন সেটাই করবেন, আপনারা যেটা পারবেন সেটাই করবেন। আপনি যদি সিসিতে ইউজ করতে না পারেন, আপনি 10-এ করুন, আপনি 7-এ করুন, আপনি নর্মাল একটি কম্পিউটার দিয়ে শুরু করুন না, আজকে শুরু করুন, কালকে আপনি অবশ্যই জানতে পারবেন, কালকে আপনি বুঝতে পারবেন, কালকে আপনি শিখতে পারবেন। তো আশা করছি আমার এই ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন। তাই সকলেই আমার সাথে থাকুন, আমার জন্য দোয়া করুন, আমি যেন আরও সুন্দর সুন্দর কিছু কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, এই কামনায় ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।